মানুষ স্মৃতি বানায়, কারণ স্মৃতি বানানোই তার কাজ। মনের স্মৃতি কোথায়, সে স্মৃতিগুলোকে জমা করে রাখে। কিন্তু এই জীবনে জগৎ সংসারের সকল স্মৃতিকে ধরে রাখার ক্ষমতা দেবতা আমাদের দেয়নি। তাই ছোটখাটো স্মৃতিগুলিকে ডিলিট করে কিছু রেখে বড় সড়ো স্মৃতিগুলিকে একটু কাটছাট করে আমাদের মাথায় ঢোকাতে হয়। পুরোনো স্মৃতিগুলোর মধ্যে যেগুলো আমাদের পছন্দসই বা মানানসই হয় না, সেগুলো আমরা আপনা আপনি ভুলে যাই। কিন্তু নতুন স্মৃতি ভুলতে আমাদের কিছুটা সময় লাগে, কেননা নতুন স্মৃতি সর্বদাই বিস্ময়কর ও মানুষের মনে উদ্বেগের সৃষ্টি করে। সেই উত্তেজনা বা এক্সাইটেড স্টেজই আজকে আমাকে লিখতে বাধ্য করব। লেখার সাবজেক্ট মুর্শিদাবাদ, যা জেনেছি তাই লিখব, অতিরিক্ত কিছু নয়। আশা করি বেশিরভাগটাই মনে আছে। সন্ধ্যাবেলায় ঠিক যখন 6:51 বাজে আমাদের ট্রেন এসে হাজির হলো। আমরা অমরগাঁতে উঠে পড়লো সেই ট্রেনে। ট্রেন থেকে শিয়ালদা স্টেশনে আমরা নামলাম রাত 9:30। নৈশ ছিল বিরিয়ানি। বিরিয়ানির স্বাদ যেমন বাহারও তেমন। সত্যি এত জঘন্য বিরিয়ানি হয়তো জীবনে কোনোদিন খায়নি। কোন রকমে নৈশভোজ সেরে রাত 11:30 আমরা অমরগাঁতে উঠে পড়লো আলুগোড়া প্যাসেঞ্জার ট্রেনে। ভোর 4:10 আমরা নেমে পড়লাম মুর্শিদাবাদ স্টেশনে। বলাই বাহুল্য, রাতের ঘুম উবে গিয়েছিল আমাদের। স্টেশন থেকে আমরা পুরোপুরি চললাম হোটেল অন্বেষণে। আমরা হোটেলে পৌঁছলাম ভোর 4:30 সময়। এই হোটেল থেকে জলখাবার সেরে শুরু হলো আমরা অমরগাঁতে মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ একই সঙ্গে শহর এবং জেলা, ঠিক কলকাতার মতো। এটি বাংলা, বিহার, উড়িষ্যার প্রাক্তন রাজধানী। এর প্রতিষ্ঠাতা হলেন নবাব মুর্শিদ খান। মুর্শিদাবাদে দেখার মতো বহু জায়গা আছে, তবে মুর্শিদাবাদ শুনলেই সবার আগে অনেকেরই মাথায় আসে হাজারদুয়ারির কথা, এবং অনেক মানুষ এই হাজারদুয়ারিকে সিরাজের আসল বাড়ি হিসেবে বিবেচনা করে থাকে। আসলে এটা একটি ভ্রান্ত ধারণা। হাজারদুয়ারি ছাড়া মুর্শিদাবাদের অন্যান্য জায়গাগুলো আকর্ষণীয়। নিজে গিয়ে সচক্ষে জায়গাগুলোকে পর্যবেক্ষণ করলে তবেই অনুভব করা যাবে এই জায়গাগুলোর বৈচিত্র্য এবং সুন্দর। শুরু করব কাঠগোলাপের বাগানবাড়ির পূর্বগত দিয়ে। এটি সর্বপ্রথম প্রতিষ্ঠা করেছিলেন রায় বাহাদুর লক্ষ্মীপাল সিং দুবার। তিনি রাজস্থান থেকে মুর্শিদাবাদে ব্যবসা করতে আসতেন। যদিও তখনকার দিনে এই ঐতিহাসিক জায়গাটার নাম ছিল মাকসুদাবাদ, তবুও গল্পের সাথে মুর্শিদাবাদ বলেই এগোব। যাই হোক, এই বাগানবাড়িতে 135 বিঘা জমির উপর প্রতিষ্ঠিত করা হয়েছিল। যখন এই খ্যাতনামা বিজনেসম্যান এখানে ব্যবসা চালাচ্ছিলেন, তখন সেখানকার নবাব ছিলেন সুলতান জাফর আলী খাঁর পুত্র হাসান আলী মির্জা। এই কাঠগোলাপের বাগানবাড়ি বা কাঠগোলা বাগানবাড়ি কাঠগোলাপের চাষের জন্য বিখ্যাত ছিল। এখন কিছু লালগোলাপ। এখানে আমি দেখলাম বাউরি অর্থাৎ মহিলাদের স্থানাগার, যা শুধুমাত্র রাজস্থান, দিল্লি, লখনৌতেই দেখতে পাওয়া যায়। এর মধ্যে লক্ষ্মীপাল সিং গুপ্তমঠ খোদাই করেছিলেন, যা উত্তর পশ্চিম সীমান্তে অবস্থিত জগৎসিংহের বাড়ি থেকে মিলিত হতো। আসলে এটি ছিল ব্রিটিশ সরকারের চোখে তুলে দিয়ে পালানোর পদ্ধতি, কিন্তু পরবর্তীতে গঙ্গা নদীর কাছে জগৎসিংহের বাড়িটি ভেঙে যায় এবং এই সুড়ঙ্গ পথ জেরে জলে ঢুকে যায়। বর্তমানে এখানে তালা দেওয়া। এখানে আছে বিখ্যাত ইটালিয়ান শিল্পী মাইকেল অ্যাঞ্জেলো মূর্তি, যার এক হাতে 5টা আঙুল কয়েকটি বাচ্চা ছেলে ভেঙে দিয়েছিল খেলার জন্য। এই মূর্তিটি তৈরি করেছিলেন বাঙালি শিল্পী দিবাকর ভাস্কর। বর্তমানে এটি ব্যারিকেডের মাধ্যমে ঘিরে দেওয়া হয়েছে। এছাড়াও চোখ খুলতে দেখা যাবে কাঠগোলা প্যালেস মিউজিয়াম, যার সামনে খনার বচন, আমিষ রাজের বেগম প্রভৃতি খ্যাতনামা দৃশ্যশিল্প প্রস্তুত হয়েছিল। আরো ছিল শীতলভদ্রের মন্দির ও কালভৈরব শ্বেতভৈরবের মূর্তি, এবং মুর্শিদ স্পেশাল গলায় সাজ জানানো গণেশ, যার অপর নাম নাগেশ্বর গণেশ। আরো দেখলাম জৈনদের মন্দির, কারণ লক্ষ্মীপাল সিংয়ের পরিবারের সদস্যরা জৈন ছিলেন। মন্দিরে 3জন মূর্তি ছিল। ঋষভদেব, ইনি ছিলেন জৈন ধর্মের সর্বপ্রথম তীর্থঙ্কর। পার্শ্বনাথ, জৈন ধর্মের 23তম তীর্থঙ্কর, এবং মহাবীর, জৈন ধর্মের 24তম এবং শেষ তীর্থঙ্কর। বাগানবাড়িতে সেই সময়কার মালিকদের ডাইনিং টেবিল ছিল, যার উপর ঝোলানো ছিল চকচকে স্টিলের পট, যার মাধ্যমে শত্রুকে দেখা যেত 155 বছর আগের বাগানবাড়ির মালিক লক্ষ্মীপাল সিং দুবারের মূর্তি ছিল। বর্তমানে ইনি না থাকলেও এনারই 7ম বংশধর সঞ্জয় সিং দুবার এই বাগানবাড়ি পরিচালনা করে, এবং কিছু জিনিসকে সংগ্রহ করে রাখতে তিনি তার বাড়ি কলকাতায় নিয়ে যান। সেই সময় রাজা উজির ব্যবসায়ীদের শখ ছিল মাছ পোষা, খাঁটি বাঙালিদের মতো মাছ খাওয়া দাওয়া। আর যেহেতু পাল সিংয়ের পরিবারের সদস্যরা জৈন ছিলেন, তাই তারা মাছ পুষতেন।
মাছ খেতেন না এবং অপরকেও খাওয়াতেন না। অপরিসীম যত্নের ফলে রুই কাতলা মাছগুলির ওজন হতো প্রায় 20 থেকে 30 কেজি, যাদের সমাধি ও মূর্তিও বানানো আছে। বর্তমানে পুকুরে ছাড়া আছে কিছু অপেক্ষাকৃত ছোট রুই কাতলা মাছ। এখনকার সূর্যালোকিত মগজগুলোর মধ্যে এই মাছ ধরা অভিসন্ধি চললেও পরে তা প্রত্যাহার করা হয়। অন্য আরেকটি বড় পুকুরে ছাড়া ছিল জাপানিজ গোলফিশ। সাদার মধ্যে লালের কারুকার্য সম্পন্ন এই মাছগুলি জাপানের ড্রেনেজ সিস্টেমের অন্যতম একটি বড় অংশ। এসব পূর্বদিনের কথা, আর পূর্বদিনের কথা মানে রাজা অজিত ব্যবসায়ীদের কথা। এদেরও নিশ্চয়ই একটু আমোদ প্রমোদের দরকার ছিল। আর বর্তমান হোক কিংবা পূর্বযুগ, মত ও মহিলা ছিল সেরা ওষুধ। সেই উদ্দেশ্যে বাগানবাড়ির মালিকেরা লখনৌ থেকে দুজন সুন্দর মহিলাকে নিয়ে আসতেন, যাদের মধ্যে অন্যতম ছিলেন হীরাবাই এবং অপরজন ছিলেন মতিবাই। হীরাবাই ছিলেন সে সময় বিশ্ব সুন্দরী মহিলা, যার উচ্চতা ছিল 6 ফিট 2 ইঞ্চি এবং এরা এক রাত্রি রাজার মূল্য ছিল 5,000 স্বর্ণমুদ্রা। কাঠগোলাপের বাগানবাড়ির অন্যতম একটি দর্শনীয় স্থান হল চিড়িয়াখানা। এই চিড়িয়াখানায় আছে প্রচুর রং বেরঙের পাখি, কচ্ছপ ও খরগোশ, যাদের বর্ণনা কাগজ ও কারুকলাপের মাধ্যমে দেওয়াই হয়তো লেখা। তাদের সৌন্দর্য দেখতে হলে সচক্ষে পর্যবেক্ষণ করা দরকার। তবে সেই চিড়িয়াখানায় সর্বাপেক্ষা সুন্দর পাখি আমার মতে হলো দ্য বার্ড অফ প্যারাডাইস গোত্রের ম্যাকাও পাখি, যার জিমটেনি সবাইকে মুগ্ধ করেছে। তবে জানেন কি, এই সকল পাখিদের খোলা আকাশেই মানায়। এরপর অমরনাথে গেল জগৎ শেঠের বাড়ি। আসলে এটি ছিল জগৎ শেঠ পরিবারের ট্যাক্সন খানা। জগৎ শেঠের বাড়ি বলতে এটি ছিল বর্তমান বংশধরদের বাড়ি। পূর্বেকার ঐতিহাসিক বাড়িটি গঙ্গা নদীর গ্রাসে ডুবে গিয়েছে। জগৎ শেঠ বাংলার একটি মর্যাদাকর পদবী, যা একজন বৈশিষ্ট্যশালী এক শ্রেণীর স্বার্থপর ব্যক্তিকে নির্দেশ করত। যে বাড়িটি ডুবে গিয়েছিল তার অধিষ্ঠাতা ছিলেন মানিক চাঁদ। এই মানিক চাঁদের পুত্র হলেন হীরানন্দ শাহ, 6 পুত্র 1 কন্যা ছিল। এনারই ভাগনা ফতেহচাঁদ ক্যারেরা 1424 খ্রিস্টাব্দে জগৎ শেঠের উপাধি লাভ করেন এবং এখান থেকে শুরু হয় জগৎ শেঠের গল্প। বাংলা, বিহার ও উড়িষ্যার শেষ স্বাধীন নবাব সিরাজের সময়কার জগৎ শেঠ ছিলেন মহাদঞ্চাদ নামক এক ব্যক্তি। নবাব সিরাজ আশুদর্শক খাজনা চাইলে জগৎ শেঠ তা প্রত্যাখ্যান করায় সিরাজ প্রকাশ্য রাজদরবারে তাকে থাপ্পড়ে মাত্র অপমান করেছিলেন, এমনটা বলা হয়ে থাকে। আর এতে কসিটি বেগম ও রাজা কৃষ্ণচন্দ্র উস্কানিতে সিরাজের আরো এক চরমসূত্র বৃদ্ধি পায়। এই জগৎ শেঠ পরিবারের সাথে কিন্তু রায়বাহাদুর লক্ষ্মী পাল সিং এর কন্যার বিয়ে হয়েছিল। বর্তমান জগৎ শেঠের বাড়িতে ছিল কিছু সংরক্ষিত জিনিসপত্র, যেমন পাণ্ডুলিপির লগ্নরাখার পাত্র, জীবাশ্ম, সত্যিকারের স্বর্ণমুদ্রা, হাতের কাছে কারুকার্য করা জিনিসপত্র, আর কিছু ঐতিহাসিক জিনিসপত্র, যেমন সোনাঝুরি কাপড়, রূপোর বেনারসি 1 কেজি 900 গ্রাম ওজনের, 36 হাত লম্বা ঢাকার মুসলিম কাপড়। পোশাকের মধ্যে দেখতে পেলাম নদিয়া জেলার রাজা কৃষ্ণচন্দ্রের পোশাক, ইংরেজ সেনাপতি রবার্ট ক্লাইভের পোশাক, ইংল্যান্ডের লোগো, কসিটি বেগম ও সিরাজউদ্দৌলার পোশাক। বর্তমান জগৎ শেঠ বাড়ির মালিক হলেন জ্ঞানচা, যিনি থাকেন কলকাতার মানিকতলায়। এরপর আমরা অমরনাথে জগৎ শেঠ বাড়ির গুপ্ত সুড়ঙ্গ পথ দিয়ে নিচে নেমে গেল। মনে হলো এই এক বিষণ্ণময় জগতের কোনো সুড়ঙ্গ পথ, অন্ধকারাচ্ছন্ন এবং উত্তপ্ত। এই গুপ্ত জায়গাতেই সিরাজ তার সম্পত্তি নিয়ে যাতায়াত করতেন। 1640 খ্রিস্টাব্দে নবাব আলীবর্দী খান এই জায়গার দায়িত্ব দিয়েছিলেন জগৎ শেঠকে। এই সুড়ঙ্গ ছিল দ্বিতীয় জেনারেশনের সিসিটিভি সিস্টেম, অর্থাৎ দুমুখ আয়না। এই আয়নায় নিজের মুখ দেখা যেত না, কিন্তু শত্রুর মুখ দেখা যেত এবং তাকে চিহ্নিতকরণ করা হতো। আর একটা জিনিস থেকে অবাক হলাম, সেটা হলো 115 বছর আগেকার সাদা তেলে জেলা জগৎ শেঠের বাড়ি, যা নাকি এখনো চলতে সক্ষম। সত্যি বলতে আমার কোনো ধারণাই ছিল না যে 115 বছর আগেও টেকনোলজি এত উন্নত ছিল। যার হাজারটা দরজা, তার নাম হাজারদুয়ারি। 19শ শতাব্দীতে বাংলা, বিহার ও উড়িষ্যার নবাব হুমায়ুনের আমলে স্থপতি ডানকান ম্যাকলিয়ট এটি নির্মাণ করেন। এই হাজারদুয়ারি মাত্র 100টি আসন এবং 900টি নকল দরজা। আসলে এটি ছিল ইংরেজদের কোর্ট, যেখানে বিচার করা হতো গাইডের মতে। এই হাজারদুয়ারি ঘরের উপরে ছিল একটি সিম্বল, যেখানে একটি সিংহ উপরে উঠে যাচ্ছিল, কিন্তু ইউনিকর্ন জাতীয় একটি প্রাণী শিকলের মধ্যে আটকে আরো জর্জরিত হয়ে যাচ্ছিল। এই সিংহটি হলো ব্রিটিশ শক্তি, শিকল হলো ব্রিটিশ শক্তির স্বরূপ, এবং ইউনিকর্ন জাতীয় প্রাণীটি হলো ভারতীয়রা, যারা ক্রমশ ব্রিটিশ শক্তির আকারে নিমজ্জিত হয়ে যাচ্ছিল। হাজারদুয়ারির ঠিক বিপরীত দিকে ছিল ইমামপাড়া, বাচ্চিবাড়িত। যে তোপের আওয়াজ শুনলে বাচ্চাদের প্রাণ বিনাশ হতো, সেটাই বাচ্চিবাড়িত। এমনটা বলা হয় কারণ এই তোপের আওয়াজ ছিল বিকট ও বিভৎস। ও একটি মসজিদ।
অনেকেই মনে করেন সিরাজউদ্দৌলার বাড়ি ছিল হাজারদুয়ারি, কিন্তু এই ভ্রান্ত ধারণা আজকে ভাঙতে যাচ্ছি। নবাব সিরাজের আসল বাবার প্রধান বাসস্থান ছিল হীরাঝিলে, যেটা ভাগীরথী নদীর গ্রাসে বিলীন হয়ে গেছিল। এরপর ক্লান্ত বিধ্বস্ত আমরা আমলকান্তির কয়েকজন ভেজা বৃষ্টিতে না বেরিয়ে বাকি ঐতিহাসিক জায়গাগুলো গাড়িতে বসে দেখতেই স্বাচ্ছন্দ্য বোধ করল। তাদের মধ্যে আমিও একজন। গাড়িতে যেতে যেতেই দেখলাম নেমখারামকে, অর্থাৎ যেখানে সিরাজকে হত্যা করা হয়েছিল, মির্জাফর পরিবারের 1400 কবর এবং আলমগীর ইমামের 400 সমাধি। এরপর ঢাকা হোটেলে দুপুরের নাচ সেরে পুনরায় হোটেল অন্বেষায় উঠলো আমরা আমলকান্তি। দ্বিতীয় দিনের শুরুতে ব্রেকফাস্ট সেরে ঘোড়ায় চেনার ব্যবস্থা করা হলো আমরা আমলকান্তির পক্ষ থেকে। জীবনে প্রথমবার ঘোড়ায় চেপে নাম আনন্দ হলো। সর্বোচ্চ সময় ছিল 10 মিনিট। এই 10 মিনিটের মধ্যেই জীবনের মধুর স্বাদ উপভোগ করলাম। তবে কি জানেন, আমরা সবাই আনন্দ করলাম ঠিকই, কিন্তু সেই বেলাটি দুঃখ কষ্ট কেই বা বসে। এই ব্যাপারটা এরকম হলো যেন কোনো উচ্চ শ্রেণীর মানুষ খুব কম অর্থের বিনিময়ে নিম্ন শ্রেণীর মানুষের মাধ্যমে তার সংযুক্ত কাজগুলো করিয়ে নিচ্ছে। পরে আমার মনে হলো যে ঘোড়ার পিঠে না চললেই ভালো হতো। এরপর বৃথা বাক্য ব্যয় না করে চলে যাব খুশবার বা খুশবুবাগে। এই জায়গাটি নবাব আলীবর্দী খান তৈরি করেছে 1740 তে। এখানে প্রচুর পরিমাণ গোলাপ ফুলের চাষ হতো এবং এর অপর নাম ছিল আনন্দ উদ্যান। নবাব আলীবর্দী খান এখানে নামাজ পাঠ করতেন, কিন্তু পলাশীর যুদ্ধের ন্যায় এই জায়গাটা হচ্ছে খবরের রাতে রাগানো উঠবে তাই বাকে জানতো। এখানে মোট 3400 সমাধি ছিল, যার মধ্যে 32 জনকে খুন করা হয়েছিল। প্রথমে দেখলাম আলীবর্দী খানের স্ত্রী সাইফুন্নেসা বেগমের সমাধি। মির্জাপুরের কালছা বিরোধীকে হত্যা করেছিল। কিছু উল্লেখযোগ্য খবরের কথাই বলব, যেমন ঘেটদেয়া খবরগুলির মধ্যে ছিল আলীবর্দী খানের 2 কন্যার সমাধি, আর ছিল ফসিলি বেগম, সিরাজের মাসি, এবং আমিনা বেগম, সিরাজের মা। দুজনের মাত্র স্বাভাবিক ভাবে মৃত্যু হয়েছিল। তারা হলেন লুৎফা, সিরাজের ভালোবাসার মানুষ, এবং আলীবর্দী খান। নবাব সিরাজকে হত্যা করেছে মোহাম্মদী বেগ নামক এক ভদ্রলোক। পলাশীর যুদ্ধে মির্জাপুরের চক্রান্তে সিরাজ যখন যুদ্ধক্ষেত্র ছেড়ে পালাচ্ছিলেন, তখন তাকে ধরতে বার্তা ছড়িয়ে দেওয়া হয়েছিল যে মহৎ ব্যক্তি সিরাজকে ধরবেন তাকে পুরস্কার প্রদান করা হবে। দুর্ভাগ্যবশত নদীপথে পালানোর সময় সিরাজকে নারায়ণে পাকড়ি জেল থেকে তাকে শনাক্তকরণ করে দানেশ ফকির নামে এক ব্যক্তি, কিন্তু তার কপালে পুরস্কারের বদলে লেখা ছিল ভয়াবহ মৃত্যু। লর্ড ক্লাইভের কাছে সিরাজকে ধরার জন্য দানেশ ফকির পুরস্কারের আবেদন জানালে ক্লাইভ বলেছিলেন, যে ব্যক্তি পুরস্কারের লোভে তাদের নবাবের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে, সে নিশ্চয়ই ব্রিটিশদের সাথে ভবিষ্যতে বিশ্বাসঘাতকতা করতে পারে। এই বলে তিনি দানেশ ফকিরের কপালে গড়ে ঢুকে ফকিরের পরিবারের বাকি সদস্যদেরও হত্যা করেছিল। তবে ব্রিটিশদের দেশভক্তি অনমনীয় এবং অতুলনীয়, একথা মানতেই হয়। আর বাকি খবরগুলি বেশিরভাগই মেরেছিল মির্জাপুরের সুযোগ্য পুত্র মেরু। আবার এই অভিশপ্ত আত্মাকে বোমা মেরে খুন করেছিল ব্রিটিশরা, এবং মির্জাপুরকে বলেছিল যে তার পুত্র বজ্রাঘাতে হত হয়েছে, ফলে পুত্র শোকে এবং কুষ্ঠরোগে মারা যায় মির্জাপুর। কিন্তু এই মেরুনের খবর ব্রিটিশরা বিহারে দিয়েছিল, কেননা সেই মুর্শিদাবাদে নিয়ে এলে তারা ধরা হয়ে যেত। সিরাজের মৃত্যুর পর যাতে তার আত্মীয় স্বজনরা প্রতিশোধ না নিতে পারে, তার জন্য মেরু সকলকে ভোজ করতে ডেকে তাদের সবার খাদ্যে বিষ মিশিয়ে দেয়। এদের 17 জনেরই অত্যন্ত বেদনাদায়ক মৃত্যু। তাদের মধ্যে প্রচুর সমাবেত ছিল 2 সম্মানীয় মৌলবী। এদেরও মেরুনি হত্যা করেছিল, কিন্তু প্রবর্তায় ব্রিটিশরা। আর ছিল হাফসি খুঁজেদের 2 ভাই গোলাম হোসেন, সিরাজের বিশ্বস্ত লোক সিরাজ সরব, এবং সিরাজের পালিত ভাই মির্জার কবর। মির্জাকে হাতের পায়ের নিচে ফেলে পিষে মেরে ফেলা হয়েছিল, এবং মীর মদন, মোহনলালের পর মাধবী, উম্মে জোহরা সিরাজ ও লুৎফার এক এবং একমাত্র মেয়ে। মেরুন লুৎফাকে বিবাহের প্রস্তাব দিলে লুৎফা প্রত্যাখ্যান করে। ফলে মেরুন রেগে গিয়ে লুৎফার কোল থেকে 5 বছরের মেয়েকে কেড়ে নিয়ে তাকে ভাগীরথীর চরে ডুবিয়ে ফেলে। এরপরে লুৎফা পাগল হয়ে যায়। চাঁদ বাগাতে লোকশ্রী প্রতিবেদন। এছাড়া ছিল একটি ছোট্ট মসজিদ, যেটিকে নবাব আলীবর্দী খান দিল্লির জামা মসজিদের অনুকরণে তৈরি করেছিল। এই মসজিদে আলীবর্দী খান নামাজ পাঠ করতেন। এরই সামনে ছিল স্নান করে পবিত্র হওয়ার জন্য একটি চৌবাচ্চা। আসলে আলীবর্দী খান নবাব হয়েছিল সারফরাজ খানকে হত্যা করে। যারা ঠাকুরের ফ্যান কিংবা ঠাকুর ভক্ত মানুষ, তাদের জন্য প্রিয়দর্শনী মন্দির একটি ভালো জায়গা।
আধ্যাত্মিক মতবাদে বলা হয় যেখানে সতীমায়ের মস্তক বা পরটি পড়েছিল তাই না পীঠেশ্বরী মন্দির। তবে এটা বলাই বাহুল্য যে আমার মতো অমরগান্তি কয়েকজন সদস্য যারা চরম লেভেলের নাস্তিক, তাদের মন্দিরের চেয়ে মন্দিরের ব্যাকগ্রাউন্ড অর্থাৎ আশেপাশের পরিবেশকে বেশি মনোরম লেগেছে। এরপর মেয়রটা ছিল জাহাঙ্গীর শাহ। এটি সিরাজের আমলের সর্বাপেক্ষা বৃহত্তম তোপ ছিল। প্রায় 12 হাত লম্বা এই তোপটি পরিচালনার দায়িত্ব পেয়েছেন মির্জাপুর। এরপর আমরা গেলাম ভাগীরথী নদীতে চড়ার জন্য। চারিদিকে দৃশ্য সুন্দর ছিল বটে, কিন্তু নদী ছিল দূষিত। অনেকেই হয়তো নদীর জলে প্লাস্টিক ভাসতে দেখবে বা দেখেছে। নবাবী সাহিত্যের মধ্যে প্রাচীনতম মসজিদ হল কাটরা মসজিদ। এটিও দিল্লির জামা মসজিদের অনুকরণে তৈরি। এই মন্দিরের চারপাশে ছিল 4টি ওয়াচ টাওয়ার, যার মাধ্যমে শত্রুপক্ষকে দূর থেকে আসতে দেখা যেত। বর্তমানে দুটি মাত্র টাওয়ারই অক্ষত আছে। এই টাওয়ারগুলি প্রায় 70 ফিট উঁচু এবং ওঠার জন্য 67টি সিঁড়ি ছিল। কিন্তু সিঁড়ি খারাপ হওয়া এবং ভালো না থাকার জন্য সরকার থেকে এই ওয়াচ টাওয়ারগুলোকে বন্ধ করে দেওয়া হয়। এই মন্দিরের আপার ও লোয়ার ডোম স্তম্ভগুলো আলাদা আলাদা কাজ ছিল। আপার রুমগুলি ব্যবহৃত হতো ধনী বণিক ও ব্যবসায়ীদের বিশ্রামের জন্য, যারা সঠিক সময়ে কর্মক্ষেত্রে ফিরে যেতে পারেননি, বিশেষ করে তাদের জন্য। লোয়ার রুমগুলি শিক্ষাদানের কাজে লাগতো। সেই সময় তিনি শুধুমাত্র ধনী মানুষদের সন্তানের শিক্ষাদান করতে পারত। এই রুমগুলিতে ছাত্র শিক্ষক অনুপাত ছিল 4:1 এবং ছাত্রদেরকে যথাক্রমে উর্দু, আরবি এবং ফার্সি এই 3টি ভাষায় শিক্ষাদান করা হতো। এই মসজিদে বেলজিয়ান গাছ লাগানো থাকতো, যাতে মোমবাতি আলো রিফ্লেক্ট হয়ে চারদিক থেকে অন্ধকার দূরীভূত হতো। কারণ তখনকার দিনে কোনো বিদ্যুৎ ছিল না। সত্যি কি অসাধারণ বুদ্ধি এবং অসাধারণ কারুকার্য! শুধুমাত্র হাতের শিল্প ব্যবহার করে কোনো যন্ত্রের সাহায্য ছাড়াই এরূপ কারুকার্য চিত্রণ করা আজকের দিনে অপরিকল্পনীয়। অসাধারণ! এই বিশালাকৃতি মসজিদটি সাদা রঙে সজ্জিত ছিল। প্লাস্টার উঠে যাওয়া সেই রং বর্তমানে আর নেই। হিন্দুদের প্রতি ক্রোধের বশে নবাব মুর্শিদ কুলি খান হিন্দুদের অনেকগুলো মন্দির জন্য বিচ্ছিন্ন করে সেই মন্দিরের অংশগুলি দিয়ে এই মসজিদ তৈরি করেন 1723 খ্রিস্টে। আজ থেকে 302 বছর আগেকার এই মসজিদ নির্মিত হয়েছিল চুন, সুরকি, ডিমের কুসুম, চিটেগুড়, সার, কড়িগুঁড়ো, বিউলিটার, সরদারা, কাঠপোচার এবং ডাবের জলের মাধ্যমে। কেননা তখনকার দিনে কোনো সিমেন্টের প্রচলন ছিল না। এর কিছু বছর পর 1727 খ্রিস্টে মুর্শিদ কুলি খান মারা যান এবং জীবন্ত অবস্থাতে কাটরা মসজিদে নির্দোষ সমাধি স্থাপন করেছিলেন। শেষ জীবনে তিনি অনুতপ্ত হয়েছিলেন হিন্দুদের উপর অত্যাচার করার জন্য। তাই তিনি এমনভাবে তার সমাধি স্থাপন করেছিলেন যাতে মসজিদে নামাজ পাঠের জন্য আসা ব্যক্তিরা তার সমাধির উপর দিয়ে যেতে পারে। মুর্শিদ কুলি খান, যিনি প্রথম নবাব ছিলেন এবং এই স্থাপত্য স্থাপন করেছিলেন, এবং তার কথা বলব। মুর্শিদ কুলি খান এক ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তার প্রকৃত নাম ছিল সুদর্শন নারায়ণ মিশ্র। এই সুদর্শনকে কিছু কিডন্যাপার্স করে নিয়ে গিয়ে কৃতদাস হিসেবে এক বণিকের কাছে বিক্রি করে দিয়েছিল। যে বণিকের কাছে বিক্রি করে দেওয়া হয়েছিল তার নাম ছিল হাজি সাহেব। কিন্তু হাজি সাহেব সুদর্শনকে কৃতদাস হিসেবে না রেখে নিজের সন্তানের নামে লালন পালন করে বড় করেন এবং হাজি সাহেবের মৃত্যুর পর তার নামের অনুকরণে সুদর্শনের নাম রাখা হয় মোহাম্মদ হাজি। দিল্লিতে সেই সময় সম্রাট ছিলেন ঔরঙ্গজেব। ঔরঙ্গজেব মোহাম্মদ হাজিকে তার পোশাক সম্রাট হিসেবে রেখেছিল। 1702 খ্রিস্টাব্দে মারাঠা যুদ্ধ চলাকালীন ঔরঙ্গজেব অর্থশূন্য হয়ে পড়ে। মোহাম্মদ হাজির কাছে খুশি হয় তিনি তাকে কর্তলক্ষ উপাধি দেন। এই কর্তলক্ষ বছরে প্রায় 1,30,00,000 টাকা সংগ্রহ করে দিল্লি রাজদরবারে পাঠাতেন এবং তার 50% ছিল বাংলা থেকে, কারণ সে সময় বাংলার শিক্ষা দীক্ষা অনেক উন্নত ছিল। ঔরঙ্গজেব খুশি হয়ে এনাকে বাংলা, বিহার, উড়িষ্যার নবাব করে দেন এবং আরবি ভাষায় তার নাম দেওয়া হয় মুর্শিদ কুলি খান। তারপরে এসব ঘটনা ঘটে। অবশেষে যেটা শোনার জন্য অনেকেই অধীর আগ্রহে অপেক্ষা করে আছে সেটা হলো অঙ্গশোভা। অঙ্গশোভা একটি গহনার দোকান, তবে সোনা গহনা আশার গহনা। আপনি গহনার উচ্চারণ করার আগে আপনার মোহময় স্ত্রী হয়তো ভেবেই নেবেন যে আপনি গহনার কথা বলতে চাইছেন। ঘটনাচক্রে আপনি আর আপনার স্ত্রীর মধ্যে অতি বিলম্বে ঝগড়া হতে যাচ্ছে। আপনি হয়তো তাকে গরু বা গাধা বলে সম্বোধন করতে যাচ্ছেন, কিন্তু সেই গয়ের গহনা ধরে নিজের সব পূর্ণ করে আপনার বিপাক এবং পকেট দুটোরই ফয়সালা করবে। জানো, গহনার দোকানে প্রথমে মহিলাদেরই স্থানাধিকারের শংসাপত্র দেওয়া হলো। তবে এখানে ঠিক যে ভারী সুন্দর খাসা গহনা ছিল এই দোকানে, অত্যাধুনিক ফ্যাশন। গয়নার দোকানে অনেকটা সময় কেটে গেল। এখান থেকে কেনাকাটা করে আবার হোটেল অন্বেষণ শুরু হতে লাগলো। হোটেল থেকে ডিনার সেরে আমরা অমরকান্তি মুর্শিদাবাদকে বিদায় জানাতে পৌঁছলো মুর্শিদাবাদ স্টেশনে। স্টেশন থেকে ট্রেন ধরে অমরকান্তি পৌঁছলো শিয়ালদা স্টেশনে ভোর 4:40-এ।
তারপর সেখান থেকে তেলতুরে সুযোগ রাখি। এই হলো আমার অলকান্তিক ভ্রমণ কাহিনী। শেষবারের মতো সকলকে বিদায় জানালাম আমরা। তবে এবারে ভ্রমণের সময় একটু কম হওয়ায় কিছু জায়গা যেগুলো কম গুরুত্বপূর্ণ সেগুলো